ঘটনা ঘটার পরে আপনি অনেক কিছু বলতে পারেন, যা মনে হয়েছে আওয়ামী লীগ সাংবাদিক হয়ে ফিরে এসছে, ক্যামেরার পেছনে আওয়ামী লীগকে দেখতে পেয়েছি। এই টেবিলে যাদের সাথে বিতর্ক করছি এমন একজন বলছেন ৭১-এ নাকি আমাদের পরাধীনতা শুরু হয়েছে নতুন করে। যখন যে ইস্যুটা তৈরি হয় সব ইস্যু সমানভাবে গুরুত্ব পায় না, মিডিয়াতে সমানভাবে আলোচনা হয় না, সে কথা আমি আপনার মাধ্যমে এই জায়গায় বসে চ্যালেঞ্জ করে বলতেছি। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শারলিন। আমাদের সাথে আজ অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাঁদিকে রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক এবং বিএনপি নেতা। আমার সাথে রয়েছেন আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক, এবং রয়েছেন শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আমির, বাংলাদেশ জামাতে ইসলামী, শাহবাগ পশ্চিম থানা। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকে করা আলাপে। শুরুতেই যে আলোচনাটা দিয়ে আমি আজকের আলোচনাটা শুরু করতে চাচ্ছি, যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যে মিছিল করছিল, সেই মিছিলের শেষে সাংবাদিকদের ওপর একটি হামলার ঘটনা ঘটেছে। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন তিনজনই। সকালে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে এই হামলা চালানো হয়। এতে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হয়েছেন। আমরা সংবাদকর্মীরা এর জন্য দুঃখ প্রকাশ করছি। আওয়ামী লীগের দোষর ট্যাগ দিয়ে ইতিপূর্বে আমরা সাংবাদিকদের ওপর হামলা করার বিষয়গুলো দেখেছি। আশরাফ কায়সার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব। যে আমরা অনেক সময় দেখি যে কোনো প্রতীকী বেশে আওয়ামী লীগ ফিরে আসছে, এই ধরনের অভিযোগ করা হয়। হাম বিশেষজ্ঞ হিসেবে আওয়ামী লীগ ফিরে আসছে, এমন অনেক ধরনের কথা আমরা শুনতে পাই। তো আজ আমরা কি বলবো, যে সাংবাদিকরা মানে আওয়ামী লীগকে সাংবাদিক হয়ে ফিরে আসছে, এমন কোনো আশঙ্কা থেকে কি এই ধরনের হামলা হয়েছে, এটা আপনার মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। একেবারেই না। দেখুন, হাম বিশেষজ্ঞ হয়ে ফিরে আসা, নির্যাতিত সাংবাদিক হয়ে ফিরে আসা, তারপরে আরও প্রায় ৫০০-৫৫০ভাবে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করেছে গত ২ বছরে, সেটি একটা ভিন্ন প্রেক্ষাপট। আর আজকের যে ঘটনা, সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে, বিশেষ করে একটি রাজনৈতিক দলের কর্মীরা আক্রমণ করেছে ধানমন্ডি ৩২ নম্বরে, এটি একটি আলাদা প্রেক্ষাপট। দুটি এক না। হাম বিশেষজ্ঞ হয়ে ফিরে আসার প্রেক্ষাপটটি হচ্ছে এরকম যে যারা পালিয়ে গেছেন, যারা অপরাধ করেছেন, যারা দোষর, তারা কখনো কখনো সংখ্যালঘু হয়ে ফেরত আসেন, কখনো আনসার হয়ে ফেরত আসেন, কখনো বিক্ষুব্ধ ছাত্র হয়ে ফেরত আসেন। এরকম আমি অনেকবার স্ট্যাটাস দিয়েছি যে তারা কৌশল অবলম্বন করেন এবং তারা অনেকটা মুখোশধারী, এবং তারা কখনো কখনো মুখোশ বদলাচ্ছেন। কেননা তাদের ভিতরে আমরা অনুশোচনা দেখিনি এবং তারা কেউ অপরাধ স্বীকার করছেন না, আওয়ামী লীগ এবং তার সমর্থকরা। আরেকটা জিনিস বলি, যেহেতু তাদের সফট ন্যারেটিভ বাজারজাত করার প্রচুর লোকজন আছে সংস্কৃতি অঙ্গনে, গণমাধ্যমে, কাজেই তাদের ফিরে আসাটা তারা অনেক সহজ তাদের জন্য মুখোশ পরে। আচ্ছা, আজকের যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত নিন্দনীয়। এটি নিন্দা করার ভাষা আমার নাই। কেননা আপনি যদি জুজুর ভয়ে থাকেন, অথবা আপনি যদি মনের ভেতরে রাগ থাকে, অথবা আপনি যদি সাংবাদিকদের দায়িত্ব পালনে, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার সিদ্ধান্ত নেন, সেটি যা হতে পারে আজকের ঘটনা তাই হয়েছে। দেখুন, আমি নিজে একজন সংবাদকর্মী। সংবাদ প্রতিষ্ঠানের মূল কাজই হচ্ছে সংবাদ খুঁজে বের করা, সংবাদের পেছনের সংবাদ এবং কি ঘটেছে, তাই তো? আজকে যেহেতু আওয়ামী লীগের ৭৭তম জন্মবার্ষিকী, অতএব দলটি অনেক কিছু করার চেষ্টা করবে, এটি খুব স্বাভাবিক। এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তাদের পক্ষে বৈধভাবে কোনো কাজ করার সুযোগ নেই। আমি জানি না কেন, বা সরকার অনেক জোরালো পদক্ষেপ নিয়েছে, সেনাবাহিনী নামিয়েছে কোথাও কোথাও,
আপনি বলছেন আমি জানি না কেন, মানে এটা কি আমি ঠিক জানি না কেন হয়েছে এই জন্য বলছি নাকি ঠিক যে হয়নি? আমার কাছে মনে হয় আচ্ছা। এতটা প্রস্তুতি, এই যে সরকারগুলোর ভঙ্গিটা এমন হয়ে যায় অ্যাজ ইফ যে আওয়ামী লীগ একটা খুব পাওয়ারফুল শক্তি, তিনি পাশেই অবস্থান করছেন, চাইলেই কালকে সকালে র্যালি করতে পারেন, গণ অভ্যুত্থানের পরিবেশ তৈরি করতে পারেন। এগুলো একদম বাস্তবসম্মত কথা না। এগুলো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অনেক সময় বলে তাদের গুরুত্ব বোঝানোর জন্য। বাজারে আওয়ামী লীগের বা গণহত্যাকারীদের বা মানবতা বিরোধী হত্যাকারীদের প্রতি ঘৃণা এবং তাদের প্রতি জনগণের যে প্রতিরোধের স্পৃহা সেটি কমে যায়নি আমার মনে হয়। কাজেই আমি বলবো যে সরকারের উচিত হবে মানুষের উপরে বিশ্বাস রাখা। দলের রাজনৈতিক কর্মীরা তো কর্মসূচি পালন করতেই পারেন, কিন্তু আপনি যখন সাংবাদিকদের গায়ে হাত তোলেন, আপনি টেলিভিশন ক্যামেরার উপরে চড়াও হন, এটি গণতন্ত্রের বিপক্ষে যায়, সংবাদপত্রের স্বাধীনতার বিপরীতে যায় এবং আরেকটি পেশার মানুষের পেশাগত দায়িত্ব পালনের বিপরীতে যায়। ইউ ক্যানট ডু দ্যাট। এবং আপনি দেখুন, ঘটনা ঘটার পরে আপনি অনেক কিছু বলতে পারেন, যা মনে হয়েছে আওয়ামী লীগ সাংবাদিক হয়ে ফিরে এসছে, ক্যামেরার পেছনে আওয়ামী লীগকে দেখতে পেয়েছি। এগুলো অত্যন্ত বাতুলতা, এগুলো জুজুর ভয় এবং এগুলো রাজনীতির অপকৌশল। কোনো পেশাজীবীর গায়ে হাত তোলার অধিকার কোনো রাজনৈতিক কর্মী নেই। আওয়ামী লীগের এই যে পতন, তা এই পতনের পরে আপনি কি নতুন কোন শক্তির ভয় দেখেন, যে আমাদের আসলে ভয় পাওয়া উচিত, এমন কোন শক্তি আছে বলে মনে করেন কেন? একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের মতো একটি অপশক্তি, দুঃশাসনের শক্তি, ফ্যাসিবাদী শক্তি দেশ থেকে বিদায় নেওয়ার পরে আমরা আরেকটি উগ্রবাদী শক্তির বিকাশ হতে দেখলাম, যারা ৭১-এর স্বাধীনতা বিরোধিতা করেছে, যারা নারীদেরকে পর্দার পেছনে রাখতে চায়, যারা নির্বাচন এলে বেহেশতের টিকিট বিক্রি করেন এবং যারা উগ্র দক্ষিণপন্থী এবং ধর্মান্ধ রাজনীতির প্রচারণা করেন, তাদের বিকাশ দেখতে পেলাম। এবং আপনি যদি গত ২ বছর মানুষের হতাশার কারণ জানতে চান, সেটি হচ্ছে এই দক্ষিণপন্থী রাজনীতির বিকাশ, যেটি বাংলাদেশে একসময় মার্জিনালাইজ ছিল। বড়জোর ১৮-২০টি আসন পেত, তারা এখন ৭০-৭৭টি আসন পেয়ে গেছে। একটা ভারসাম্যহীন রাজনৈতিক পরিবেশ আমরা লক্ষ্য করছি, যেখানে আপনার এই ধর্মভিত্তিক রাজনীতির বিকাশ হয়েছে। স্বাধীনতা বিরোধী রাজনৈতিক শক্তি এমনকি পার্লামেন্টে বসে ৭১-এর মুক্তিযুদ্ধকে নিয়ে বা খাটো করে কথা বলছে। কারো বাবা এখনও জীবিত আছে, বলছে তার বাবা শহীদ হয়ে গেছেন, ওই লোকটির জন্ম হয়েছে ৭১-এর ১০ বছর পরে, তো বাবা ৭১-এ শহীদ হলে ওনার জন্ম কী করে হলো? কাজে আমি বলতে চাচ্ছি, পার্লামেন্টে গত কয়েক সপ্তাহে যে ডিসকাশন দেখেছি অত্যন্ত নিম্নমানের, এবং সেইখানে স্বাধীনতা বিরোধীদের আমরা গত ডিসেম্বর মাসকে ব্যবহার করতে দেখেছি মুক্তিযুদ্ধকে খাটো করতে এবং মিথ্যাচার করতে, এবং তাদের যে ঐতিহাসিক দায় রয়েছে সেই দায়কে পাশ কাটিয়ে। কাজে আপনি যে প্রশ্নটি করেছেন, আমরা আওয়ামী লীগের মতো একটা শক্তির পলায়নের পরে রাজনীতির মাঠে একটি দক্ষিণপন্থী উগ্রবাদী ধর্মান্ধ স্বাধীনতা বিরোধী রাজনৈতিক শক্তির বিকাশ দেখতে পেয়েছি। জি, ধন্যবাদ আশরাফ কায়সার। মোশাররফ আহমেদ ঠাকুর, রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে এই যে আজকের ঘটনাটি, জামাতে ইসলামের বিক্ষোভের সময় কয়েকজন সাংবাদিককে মারধরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্র দল। এটি আমরা জেনেছি। হামলাকারীদের উগ্র অসহিষ্ণু আখ্যা দিয়ে সংগঠনটি বলছে যে তারা দেশকে একটি উগ্র অসহিষ্ণু ও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ঠেলে দিতে চায়। জামাত বলছে যে বহিরাগতরা উস্কানি দিয়েছে, যেই কারণে এই ঘটনাটি ঘটেছে, তারা দুঃখ প্রকাশ করেছে। এখন আপনার বিশ্লেষণটা আমি জানতে চাই। সেই সাথে আশরাফ কায়সার যেটি বলছিলেন যে আজও একটি উগ্রবাদী শক্তির উত্থান আমরা দেখতে পাচ্ছি। একটা সময় ফ্যাসিস্ট সরকারকে যেমন আমরা উগ্রবাদী বলে আখ্যা দিতাম, এখন নতুন আরেক শক্তির উত্থান ঘটেছে। এ ব্যাপারে আপনার মন্তব্য শুনুন। ধন্যবাদ আপনাকে। আপনার দর্শক শ্রোতা, অপর দিব্য আলোচক, দুইজনই আমার প্রিয় মানুষ। আপনি দেখুন যে আমার পার্লামেন্টের অধিবেশন চলছে। পার্লামেন্টের অধিবেশনে চলার জন্য যে বেস ধরা হয় পার্লামেন্ট চলার জন্য, একটা ধরা হয় সংবিধান, আরেকটা ধরা হয় রুলস অফ প্রসিডিউর। তো সংবিধানের 39 হচ্ছে বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা আগে ছিল, এখন এটাকে বলা যায় ব্রডার অ্যাসপেক্টে বলা যায় যে গণমাধ্যমের স্বাধীনতা। তো যখন আমার আর্টিকেল 39 সমুন্নত, তখন যদি আওয়ামী লীগ যদি সাংবাদিকদের বেশ ধরে আসেও, আমি মনে করলাম যে এই ক্যামেরার পেছনে যে লোকটা দাঁড়িয়ে আছে সে আওয়ামী লীগ, আমি নিশ্চিত হলাম।
তারপরেও আমি তাকে আক্রমণ করতে পারি না। আশরাফ ভাই, আমার তো মনে হয় কথাটা এইরকমই হওয়া উচিত যে আমি জানলাম আমার এই স্টার নিউজের ক্যামেরার পেছনে যে লোকটা দাঁড়িয়ে আছে এই লোকটা আওয়ামী লীগ, আমি কি আক্রমণ করতে পারি? আমি যতক্ষণ আর্টিকেল 39 আছে, আর্টিকেল 39 এতটুকুন প্রোটেকশন দেয় গণমাধ্যম কর্মীকে, সাংবাদিককে, বাক ব্যক্তি বিবেকের স্বাধীনতাকে, এতটুকুন পর্যন্ত প্রোটেকশন দেয়। আপনি যদি কোনো কিছু হয় যে এইরকম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেউ কার্যক্রম করছে, সেখানে আমার ইয়ারা আছে, পুলিশ আছে, আর্মি আছে, উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, অ্যারেস্ট করবে তারা। আপনি কে আক্রমণ করার কে? আমি এই আক্রমণটার বিপক্ষে, আমি শুরু থেকে আমি বলছি। তো সেই ক্ষেত্রে আপনাকে কোনো কিছুই এটা এই অ্যালাউ করে না আপনার আক্রমণের ব্যবস্থাটা। 2 নম্বর হচ্ছে আশরাফ ভাই যে জিনিসটা আমাকে ধরলেন, মনে করিয়ে দিলেন যে আমরা ইদানিং পার্লামেন্টে যে বক্তব্যগুলি, আমি ওই বক্তব্যটা নাই আর আবার পুনরায় না বললাম যে আব্বার মৃত্যু 10 বছর পর তিনি জন্ম নিয়েছেন, সেটা তো আমি এখানে খুশি যে যারা বলে 71-এ আমরা পরাধীন হয়েছে, এরা বলতেছে আমার বাবা 71-এ শহীদ হয়েছে। আমি তাকে স্যালিউট করতে চাই যে তিনি যে অন্তত বলেছেন যে 71-এর মুক্তিযুদ্ধকে যে সম্মান করছেন এইটুকুর জন্য। যারা বলছে যে 71-এ আমরা স্বাধীন হই নাই, আমরা পরাধীন হয়েছে, আপনার সাথে এই টেবিলে যাদের সাথে বিতর্ক করছি এমন একজন বলছেন 71-এ নাকি আমাদের পরাধীনতা শুরু হয়েছে নতুন করে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে যারা এইটা বলছেন এদেরকে, ওরা যে অন্তত বলেন মুক্তিযোদ্ধা, ওরা যে শহীদ পরিবার, এগুলোর জন্য অন্তত ধন্যবাদ তো জানাতে পারি। তবে একটা কথা মনে করিয়ে দেয়, আমাদের সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা এই অঞ্চলে একটা প্রচলিত একটা প্রবাদ আছে যে এক জামতা শ্বশুর বাড়ি গিয়েছেন, তো খাবার দাবারের পরে শ্বশুর হুক্কা খাচ্ছেন, এই সময় জামতা জিজ্ঞেস করছেন, আব্বাজান আপনি কি বিয়ে করেছেন? তো শ্বশুর ভীষণ রেগে গেছেন, বলছেন এই আমি বিয়ে না করলে তুই জামাই পাইলি কোথায় বেটা? তো যখন বলছে তো বলছে আরে বাবা আপনি এত রেগে গেছেন কেন, একটু আলাপ সালাপ করছি আর কি। তো আমাদের পার্লামেন্টে ইদানিং যে কিছু কিছু লোকজন এমন সব আলোচনা করছেন, পর্দা চাইতেছেন, চাইতেছেন কি নাম যে আমাদের ওভেন চাইতেছেন, ওয়াশিং মেশিন চাইতেছেন, অথচ উনি জানেন না তার 1 মিনিটের খরচ হচ্ছে 1,76,000 টাকা। 1 মিনিটে 1,76,000 টাকা, এটা বেতন ভাতা সহ আর কি। আমাদের সংসদের সচিব যা আছে, এবং মানে সংসদের আলোচনা এতটা গুরুত্বপূর্ণ থাকছে না যতটা থাকার কথা, আপনি সেটাই তো বলতে চাচ্ছেন। 1,76,000 টাকা খরচ হয় 1 মিনিটে, প্রতি মিনিটে পার্লামেন্টে। তো সেই জায়গাটা এত খেলো হয়ে গেল যে বলতেছে পর্দা, ওয়াশিং মেশিন এগুলো কি হলো, অথচ সে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কাছে একটা চিঠি পাঠিয়ে দিবে যে আমার ঘরের আমার বাসাটা ফার্নিশড হওয়ার কথা, পর্দাটা আসে নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইটাকে আরও স্পিকার, সরকারি দল, বিরোধী দল সবাইকে আমি বলবো যে এই বিষয়টাকে গুরুত্ব দিন। আমি আজকে যে বিষয়টি দিয়ে আলোচনাটা শুরু হয়েছিল যে এই আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হামলার অভিযোগ আসলে শুধুমাত্র যে জামাতের উপর আসে তা না, অনেক সময় বিএনপির উপরও আসে। হ্যাঁ, আসছে। তো এই যে মুক্তিযুদ্ধকে খাটো করার বিষয়টি যেটি নিয়ে আশরাফ কায়সার বললেন, সংসদে অনেকবার খাটো করার অভিযোগ আসছে জামাতের বিরুদ্ধে, এইখানে আপনার অবস্থানটার প্রশ্নটা আমি তুলেছিলাম কিছুক্ষণ আগে, আপনি যদি অবস্থানটা পরিষ্কার করেন। এবং সেই সাথে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জামাত যে কাজগুলো করছে, বিএনপিও সেই একই পথে হাঁটছে। বিএনপিও এই কাজটা করতে পারে না। আমি আপনাকে বলছি কোনো কোনো জায়গায় যে এর আগে যে ভুল বোঝাবুঝি হয় নাই বা কিছু হয় নাই, আমি আপনাকে বলি যে সংবাদকর্মীটা আমার এখানে 17 বছর ধরে আমার কর্মীদের সাথে মার খাচ্ছে পুলিশের, আমরা এরশাদের সময়, আমি এরশাদের সময় জাতীয়তাবাদী ছাত্র দলের অফিস সেক্রেটারি ছিলাম, আমাদেরকে বহু সাংবাদিক পুলিশ প্রেস ক্লাব ঘেরাও দিয়ে আছে এবং সাংবাদিকের হুন্ডাই করে মাথায় হেলমেট দিয়ে আমাদেরকে পার করে দিয়েছেন, এমন বহু ঘটনা আছে, বহু ঘটনা আছে। এবং এরা
ইনকিলাবের সাংবাদিকও না বা বিএনপি লাইনের সাংবাদিকও না, এবং এরা অন্য লাইনের সংবাদের, আমি নামই বলি সংবাদের, বশির বাড়িতে আপনার মনে আছে বশির বাড়ির কথা, তো উনি চিফ রিপোর্টার ছিল, চিন্তা প্রায় আমাদেরকে এরকম বিপদে পড়লে পার করে দিয়েছে। তো সেই সাংবাদিকের গায়ে কোনোভাবেই হাত দেওয়া যায় না, সাংবাদিকের গায়ে কোনোভাবেই হাত দেওয়া যায় না। আমি এটাকে কোনো পরিস্থিতিতেই সাংবাদিকের গায়ে হাত দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় না। মোশাররফ আহমেদ ঠাকুর, ধন্যবাদ আপনাকে। শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনার কাছে আসবো। এই যে এত অভিযোগ আজকের দিনের ঘটনাগুলো ঘিরে একজন সাংবাদিকের গায়ে হাত তোলা, আপনার কাছে নিন্দনীয় মনে হয় কিনা? যে যতটাই আসলে আপনারা এখন ক্ষমা প্রার্থনা করেন, কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত আসলে সব নেতাকর্মীদের ওপর আছে কিনা এই বিষয়ে, যে সাংবাদিকরা এই ধরনের দোষরাক্ষা দিয়ে ট্যাগিং করে তাদের ওপর হামলা, এটা আসলে করা যায় কিনা? কারণ দলের নেতাকর্মীদের অনেকের কাছে হয়তো এই বার্তা পৌঁছায় না, যে কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটে। আপনার মন্তব্য শুনতে চাই। জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সহ-আলোচকবৃন্দ এবং সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমার একটু সময় বেশি দিন, যেহেতু আমার বিপক্ষে দুইজন কথা বলে, তাহলে আমাকে একা ফেস করতে হবে, সেই হিসেবে ডাবল সময় আমরা পাইতে পারি, না হলে তো ইয়ে হয়ে যাবে, মানে গণতান্ত্রিক ইয়ে হবে না। যাই হোক, আমার কাছে প্রথম বিষয় হচ্ছে যে আমি আসলে দুঃখ প্রকাশ করছি আজকের ঘটনার জন্য, এবং আপনি জানেন যে আমাদের সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে এবং একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যা 3 সদস্য বিশিষ্ট, সেটাকে তদন্ত করে কালকের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে, এবং বলা হয়েছে যে তারা যারা জড়িত থাকবে এরকম সংগঠনের ভিতরে বা বাইরে হলে তো আমাদের কিছু নাই, ভিতরে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সাংগঠনিকভাবে, এবং সেটার জন্য তার বাসায় গিয়ে তার সাথে সেই সাংবাদিকের সাথে সহমর্মিতা প্রকাশ করা এবং কথা বলা হয়েছে। তো এটার জন্য আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দলীয়ভাবে দুঃখ প্রকাশ করছি, আমি ব্যক্তিগতভাবে সত্যি দুঃখ প্রকাশ করছি। শুধুমাত্র দুঃখ প্রকাশ, কথাটা আমাকে একটু শেষ করতে দেন, তারপর বলেন। আপনার কথাটা শেষ করুন, তারপর আসছি। তবে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলাটা আজকে প্রথম হয়েছে, আর ইতিহাসে কখনো হয় নাই, এবং হচ্ছে যে মানে একবারে নতুন একটা ঘটনা ঘটছে আজকে প্রথম। আমাকে যদি কিছু ইনফরমেশন দিতে দেন, তাহলে আমি হয়তো বলতে পারবো। তাহলে আপনি দেখেন যে 19 অক্টোবর 2025 গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের উপর হামলা হয়েছে। আপনাদের মিডিয়াতে নিউজ হয়েছে, এবং হচ্ছে যে প্রথম আলোতে নিউজ হয়েছে। এরপর হচ্ছে যে 30 সালে 4 জন সাংবাদিকদের উপর হামলা হয়েছে, এটা প্রথম আলোয় নিউজ হয়েছে। এটা হচ্ছে যে 30 নভেম্বর 2025 সালে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের উপর হামলা হয়েছে থানার ভিতরে, এবং সেটা নিয়ে সাংবাদিক সমিতি থেকে দেওয়া হয়েছে, কিন্তু সেটা নিয়ে আপনারা আমি দেখি নাই মানে এরকম শিরোনাম করে আলোচনা করতে টক শোতে, বা হচ্ছে যে আমাদের আজকে যে পরিমাণ উচ্চকণ্ঠ দেখলাম। আপনি যে বিষয়টি বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনাটি, ঠিক একই ভাবে আমরা এটির প্রতিবাদ জানিয়ে এভাবে করে আমরা প্রশ্নটা ছুড়েছিলাম বিএনপির দিকে এবং সরকারের বিরুদ্ধে। জি বলবেন। জি, এইজন্য এরকম বিভিন্ন মানে ঘটনাটা আমি বললাম যে এটা আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেটা বলছি। কিন্তু কথা হচ্ছে যে এটাকে যেভাবে মানে হাইলাইট করে, বা এটাকে জামাত ইসলামীকে মানে একদম সাংবাদিক নির্যাতন করতেছে, জামাত ইসলামী হচ্ছে যে গণতন্ত্রের বাইরে বা সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান নিয়ে নিছে, মানে এই যে একটা ন্যারেটিভ দাঁড়া করানোর যে প্রচেষ্টা এবং এটাকে নিয়ে যে রাজনীতি হচ্ছে, সেটাকে আমি আবার নিন্দা জানাচ্ছি। মানে আমি মনে করি যে কোনো ঘটনা একটা লিমিটের মধ্যে থাকা উচিত, এবং কোনোটাকে নিয়ে কারোর জন্য মাফ, কারোর জন্য হচ্ছে যে এটা একদম মানে ফাঁসির ঘটনা, এটা হওয়া উচিত না। আমি বলছি এরকম প্রত্যেকটা ঘটনা নিয়ে আলোচনা করা উচিত, সেটা বিএনপির হোক বা সেটা আওয়ামী লীগের হোক, সেটা আর কি। জি, যে করুক সেটা নিন্দনীয়, এবং হচ্ছে যে সবগুলো ঘটনা এইভাবে আলোচনা হওয়া উচিত এবং সমান গুরুত্ব পাওয়া উচিত, কারোর জন্য বেশি মিডিয়া ট্রায়াল হয়ে যাওয়া উচিত না। জি, এটাই আপনার উত্তর। আচ্ছা, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এই যে দুঃখ প্রকাশ, সবার প্রথম কথা হচ্ছে আজকের ঘটনা আমরা আজকে আলাপ করছি, এমন না যে অনেক পুরনো একটা ঘটনা নিয়ে আজকে আলাপ হচ্ছে, তাহলে আপনি বলতেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে পুরনো ঘটনা টেনে নিয়ে আসা হচ্ছে, সেটা না, হচ্ছে না। যদি আমরা আনতে পারি, পুরনো ঘটনার রেফারেন্সও আসে, কিন্তু আজকের এই ঘটনাতে শুধুমাত্র দুঃখ প্রকাশের ঘটনা দেখলাম আমি। সবশেষ আপডেট যেটা পেয়েছি
জামাতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, ছাত্র দলের নিন্দা। তো বললেন 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, শুধুমাত্র দুঃখ প্রকাশ করেই জামাত ক্ষান্ত দেবে এই বিষয়ে? আমি আপনাকে কি বলছি, আমি বলছি যে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং বলা হয়েছে যারা এর সাথে জড়িত থাকবে, ইয়েতে তদন্তে যারা নাম বেরিয়ে আসবে সংগঠনের ভিতরের হইলে অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে? আর কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে একটু ওয়েট করেন, দেখেন কি ধরনের ব্যবস্থা মানে নেয়। আপনাদের পক্ষ থেকে কোনো এক্সপেকটেশন থাকবে যে তাদেরকে বহিষ্কার করা হবে, এই ধরনের কোনো ব্যবস্থা সংগঠন তো থাকবে? সাংগঠনিক ব্যবস্থা মানে কি? আচ্ছা। সাংগঠনিক ব্যবস্থাগুলো কিভাবে হয়? সাংগঠনিক ব্যবস্থা হয় বহিষ্কার হয়, পদ স্থগিত হয়, টাকা আজীবনের জন্য বহিষ্কার হয়। তো এরকম সংগঠন যখন রিপোর্ট আচ্ছা। আসবে এবং এরপরে কি ব্যবস্থা নেয় সেটা আপনি একটু ওয়েট করেন। জি, ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। আবার আপনার কাছে আসি। শাহ মোহাম্মদ মাহফুজুল হক, ঠিক কিছুক্ষণ আগে যে বিষয়টি বলছিলাম যে শুধুমাত্র জামাতের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেটি না, তিনিও কয়েকটা রেফারেন্স দিলেন, সেই চাইলে আমি প্রসঙ্গে আরো আসতে চাই। 14-15টা নিউজ আমার মনে হয় হেডলাইন দিতে বিএনপি পারি। ও সাংবাদিকদের উপরে যে হামলার ঘটনাগুলো এটাও বারবার ঘটেছে। আশরাফ কায়সার সিনিয়র সাংবাদিক, তিনিও নিশ্চয়ই অনেক কিছু বলতে পারবেন এই বিষয়ে। আমি আপনার কাছে আসি। আশরাফ ভাই তো এই সেক্টরে অনেক পুরাতন মানুষ। আমাদের সময়ে ধরুন আমরা এরশাদের সময় যে পিকেটিং করি নাই, আমরা পিকেটিং দিয়া আমাদের প্রথম মিছিলে গুলি দিয়ে শুরু হয়েছে 83-র 14ই ফেব্রুয়ারি, এবং সেইখানে সামনের কাতারে আমরা একেবারেই ছিলাম। এবং এর পরেও 83-র 28শে নভেম্বর মনে করে দেখেন, সেখানেও অসংখ্য গুলি হয়েছে। আমাদের আশ্রয়স্থল ছিল প্রেস ক্লাব। আমাদের আশ্রয় মানে পুলিশ যখন পিটাইয়া অজ্ঞান করে দিচ্ছে তখন শেষ জায়গাটা ছিল সাংবাদিককে ক্যামেরা পার্সনের পেছনে। পুলিশ আমাদেরকে সাংবাদিকরা আমাদের বাঁচাইতে গিয়ে পুলিশের মার খেয়েছে, এই ঘটনাটা হয়েছে। কিন্তু আমি বলছি গত 10-12 বছরে যে বিএনপির এখান থেকে যে এইরকম হয় নাই, আত্মঘাতী কাজ হয় নাই, হয়েছে বিএনপির আমলেও। এবং সেই ক্ষেত্রে বড় লাখ লাখ মানুষের মিছিল হলে সেই ক্ষেত্রে সাবোটাইজ মানে আমাদের বিএনপির কর্মীর বেশে সাংবাদিকদের উপর আক্রমণ হতে পারে, এটাও হতে পারে। জামাতের ক্ষেত্রে হতে পারে না। হ্যাঁ, না জামাতের ক্ষেত্রে হবে না কেন? আমি জি, এর পরের প্রশ্নটা চলে আসে যে এখন আসি যে আপনার পরে পদক্ষেপ কি নিয়েছে? এইটা চেঞ্জ হলো কেন? এই জায়গাটা চেঞ্জ হলো কেন? এই জায়গাটা চেঞ্জ হয়েছে আপনি 83 থেকে 90 পর্যন্ত সাংবাদিকদের উপর কোনো রাজনৈতিক কর্মীরা আক্রমণ করছে, এই ঘটনাটা হয় নাই। আশরাফ ভাই আপনি একবার গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন। এরপরে হয়েছে মতিন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় সাংবাদিকদের উপর পুলিশ আক্রমণ করেছে, এই একটা ঘটনা হচ্ছে। তারপর আমাদের এই গত 10 বছর আন্দোলনের সময় বেশ কিছু ঘটনা হচ্ছে। আমি মনে করি যে এইটা যেন সাংবাদিকদের স্বাধীনতা, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা, আর্টিকেল 39, এইটা কোনোভাবেই যেন এটার বিচ্যুতি, আমি ইয়াটা বললাম না, আমি বললাম যে ডেভিয়েশনটা যেন না হয়, এটা হচ্ছে আমার প্রত্যাশা। এবং যারা যারা এই কাজটা করেছেন যদি নিজেদের দলের কর্মী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে এটাকে নিরুৎসাহিত করবেন। আচ্ছা, বিএনপির পক্ষ থেকে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তারা আমি কি মনে ব্যবস্থা করি গ্রহণ করেছিল? হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে যখন বিএনপির মধ্য থেকে যদি যেটা আইডেন্টিফাই হচ্ছে, এদেরকে একেবারেই সংগঠনে তারা থাকতে পারে নাই, কাজ করতে পারে নাই। এবং আর কিছু হচ্ছে আমি আপনাকে বলছি, অনেক মিছিলের মাঝে অনেক মিছিল যখন আসে, 500-2000 লোকের মিছিল আসে, ওইখানে 10টা লোক আওয়ামী লীগের হতে পারে এবং ওইখান থেকে সাংবাদিকরা ঢিল ছুটতে পারে, সাংবাদিকদের উপর আক্রমণ করতে পারে। এবং আপনি অনেক ক্ষেত্রে এই 10টা লোক যে 2000 লোকের মধ্যে যে 10টা লোক যে সাবোটাইজ করে গেছে, এদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হয় না। জি, মোশাররফ আহমেদ ঠাকুর, আরেকটি বিষয় নিয়ে আসি। এই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা দেখলাম তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান আজকে স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগের নৈতিক সাহস নেই, তারা চোর বাটপার, কিন্তু একই দিনে সংসদে দাঁড়িয়ে আপনাদের এমপি বলছেন যে হাসিনা ফিরে এলে সবার জীবন কালো করে দেবে। তাহলে বিএনপির ভিতরেই কি এক ধরনের মনস্তাত্ত্বিক ভয় কাজ করছে যে তারা এখনো জনগণের আস্থার চাইতে হাসিনার জুজুর ভয় দেখিয়ে যে রাজনীতি সেটাকে টিকিয়ে রাখতে চাচ্ছে এমন কিছু? বিএনপি আওয়ামী লীগের সাথে বহুবার ভোট যুদ্ধে এবং মাঠের যুদ্ধে
বিএনপির বিজয়ী হওয়ার রেকর্ড আছে, বিএনপির বিজয়ী হওয়ার রেকর্ড আছে। এবং শেখ হাসিনা বিএনপির ওই সময়কে রাজনৈতিক কর্মী আমাদের সাদেক হোসেন খোকার সাথে তিনি এই কোতোয়ালিতে হেরেছেন। আমরা যেখানে বসে আছি 91 সালে এই সিটে, এই আসনে, তেজগাঁ আসনে শেখ হাসিনা 91 সালে হেরেছেন বিএনপির মেজর মান্নানের সাথে। এবং তার রিয়াকশন কী ছিল, এক্সপ্রেশন কী ছিল? সকালবেলা ওখানে গিয়েছেন, কোথাকার কোন খোকাবাবু এখানে দাঁড়িয়েছে, ওটা কি আমাকে বলতে হবে নাকি? আর বিকালে বলেছেন এই 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 আসনে মগবাজারে বলছেন, এই কোথাকার কোন মেজর না মাইনর কোথায় কে দাঁড়িয়ে আছে, ওগুলো খবর নেওয়ার দরকার আছে। পরের দিন দেখা গেছে তিনি 3 আসনে দাঁড়িয়ে 2 আসনে ফেল করেছেন এবং বেগম খালেদা জিয়া 5 আসনে দাঁড়িয়ে 5 আসনে পাশ করেছেন দেশের বিভিন্ন অঞ্চলে, বগুড়া, নোয়াখালী, তারপর চট্টগ্রাম, তারপরে বাগেরহাটের এইদিকে একটা, ঢাকায়, মানে 5টা অঞ্চলে 5টা আসন উনি ইলেকশন করে খালেদা জিয়া জিতেছেন। তো এইখানে আমরা মনে করি যে আওয়ামী লীগের সাথে গত ইলেকশনে আমাদের যদি ইলেকশন হইতো, আমি তা মনে করি আওয়ামী লীগ একেবারেই নিতান্ত জামাত থেকে হয়তো কম আসন পাইতো। আরেকটা বলি যে আপনি বলবেন যে অনেকে ইদানিং ভোটারের প্যাটার্ন, ভোটারের কতগুলো চেঞ্জ বলতেছেন। আমি মনে করি যে বিএনপি যদি তার 72 জন বিদ্রোহী ক্যান্ডিডেটকে একেবারেই জোর করে বসিয়ে দিতেন, তাহলে দেখা যেত যে ভোটের চিত্রটা আরেকটা হতো। যেমন সিলেটে বেশি আসন পেত, এমন কথা বলছেন? হ্যাঁ, বিএনপি অনেক বেশি আসন পেত। তো বিএনপি মনে করছে যে ঠিক আছে, ডেমোক্রেটিক ইয়েতে হোক, ইলেকশন হোক না, দেখা যাক। বিএনপি সমস্ত আসনে আমার দরকার শেখ হাসিনার মতো 300 আসনে আমার দরকার, এটা কখনোই মনে করে নাই এবং ভবিষ্যতে মনে করবে না যে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিতে আমি 300 আসনই দখল করে বসে থাকবো, এইটা মনে করে না বিএনপি। বিএনপি মনে করে প্রপার ভোট হওয়া দরকার, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী একটা ঘিরে জেনুইন নির্বাচন হওয়া দরকার। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যতটা গর্জে ছিল আওয়ামী লীগ ফিরে আসবে, সেই ততটা কি বর্ষণ হয়েছে কিনা? আশরাফ কায়সারের কথা থেকে আমি একটা জিনিস পেয়েছি যে এত সেনাবাহিনী মোতায়েন, এত আসলে সতর্কতা কিসের জন্য, কিসের ভয়? আমি আপনাকে বলি, আমি যদি সতর্ক থাকি, আমার তো প্রথম দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের মানুষের নিরাপত্তা দান, রাষ্ট্রের মানুষের নিরাপত্তা দান প্রথম কথা হচ্ছে। এবং তো সেই ক্ষেত্রে আমি যদি সতর্ক থাকি, গভর্নমেন্ট হিসাবে যদি সতর্ক, আমি আর গভর্নমেন্ট কিন্তু আলাদা সত্তা, বিএনপি এবং গভর্নমেন্ট একটি আলাদা সত্তা। তো রাষ্ট্র এবং সরকার আলাদা সত্তা, সরকার এবং দল আলাদা সত্তা। তো আমি দলের প্রতিনিধি হিসাবে যদি বলি যে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি অধিকতর সতর্কতা অবলম্বন করে, এখানে তো বেআইনি তো কিছু হয় নাই। রাষ্ট্রের সুরক্ষার জন্য আপনারা এই সতর্কতা নিয়েছেন? আমরা মনে করি জনগণ এবং জনগণের সুরক্ষার জন্য এটা নেওয়া হয়। আবার আসবো আপনার কাছে, মোশাররফ আহমেদ ঠাকুর। আশরাফ কায়সার, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে অনেক সেনা মোতায়েন করা হয়েছে, বিজিবি মোতায়েন, রাজনৈতিক দলগুলোর রাজপথে অবস্থান, এ ব্যাপারে বেশ সতর্কতা আমরা দেখেছি। কিন্তু আওয়ামী লীগ আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তাদের কি জানান দিতে পেরেছে অস্তিত্ব, নাকি আসলে অস্তিত্ব সংকটেই ভুগছে এখনো? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আগের বিষয়টা একটু বলি। দুঃখ প্রকাশ এবং নিন্দা জানানো যথেষ্ট না। আপনাকে আন্তরিকভাবে দায়িত্ব নিয়ে আপনাকে আপনার কাজের জন্য শাস্তিমূলক ব্যবস্থায় যেতে হবে। যারা 32 নম্বরে সাংবাদিকদের উপর আক্রমণ করেছে তাদের ছবি আছে, তাদের কারো কারো রাজনৈতিক পদ পদবি বেরিয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে। আমি কেন বলছি, দেখেন, অতীতের উদাহরণ টেনে আপনি আজকের কাজকে জাস্টিফাই করবেন, এটা অত্যন্ত অপরাজনীতি। অতীতে খারাপ কাজ হয়েছে, বিএনপি করেছে, সব সময় তো সমানভাবে সতর্ক এবং উচ্চকণ্ঠ থাকা উচিত। আপনার সময় আমি কথা বলিনি, কিন্তু অতীতের উদাহরণ টানা যাবে না, এটা একটা রাজনীতির অপকৌশল, এটা সব দল করে, শুধু আজকে উনি করছে তা কিন্তু না। এখন অতীতে যারা এসব কাজ করেছে তারা তো কাউকে কাউকে পালিয়ে যেতে হয়েছে, তাহলে ওনাদেরকেও পালিয়ে যেতে হবে উদাহরণ হিসেবে। কাজে আমি বলতে চাচ্ছি ওই জায়গায় না যাওয়া ভালো। আরেকটা জিনিস হচ্ছে যে একটা পেশাজীবী গ্রুপের মধ্যে আপনি আওয়ামী লীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন এবং স্যাবোটাজ করার জন্য কিছু লোক এসছে, এটি অত্যন্ত খোঁড়া অজুহাত। এটা তাদের কুকর্মের জন্য তারা দায়িত্ব না নিয়ে এই স্যাবোটাজের গল্প বাংলাদেশের সব রাজনৈতিক দল করে। এমনি বলে আমাদের লক্ষ্য কর্মী এসেছিল আর ওই 10টা লোক হচ্ছে আওয়ামী লীগ পাঠিয়েছিল।
এগুলো কিন্তু ভালো যুক্তি না। এবং এগুলো রাজনীতিবিদরা পচা রাজনীতি করে, অপরাজনীতি করে, অদায়িত্বশীল রাজনীতি করে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে কোনো পেশাজীবী তার রাজনৈতিক পরিচয় থাকলেও আপনি তার গায়ে হাত তুলতে পারেন না। সাংবাদিকদের উপরে তো নাই, কেননা আমি মনে করি যে সাংবাদিককে আক্রমণ করা, গণমাধ্যমকে আক্রমণ করা, গণতন্ত্রকে আক্রমণ করা, এটি মনে রাখতে হবে। আপনার কিন্তু কোনো রাজনৈতিক দলের মিডিয়ার প্রতি আক্রোশ থাকতে পারে এবং কিছুটা গোস্বাও থাকতে পারে, কেন তাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হয়, তাদের দুঃখও থাকতে পারে, কিন্তু তার প্রকাশ কিন্তু এইসব কর্মকাণ্ডে করা যাবে না। এবার আপনাকে আওয়ামী লীগের আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর ঘটনাটি বলি। দেখুন, আওয়ামী লীগ এখন ফেসবুক লীগ। আওয়ামী লীগের পলাতক লোকরা টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, কর্মীরা, গরিব কর্মীরা রয়ে গেছে, আর বাকিটার দায় দায়িত্ব নিয়েছে বিএনপি এবং জামাত। যে নেতাদেরকে কোথায় পুনর্বাসিত করবে, থানা থেকে ছাড়িয়ে নিবে। গত নির্বাচনের সময় কেউ কারোকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি ভোট দেন, আমি আপনার ব্যবসা দেখভাল করব, এই সব কিছু ঘটেছে। এবং এগুলো না ঘটলে খুব ভালো হতো, অথবা গত 2 বছরে এই যে যারা মাঠে ছিল তাদের কোন্দল না হলে ভালো হতো, তাদের লোভ লালসা কম হলে ভালো হতো, কিন্তু এর কোনো কিছুই কমতি ছিল না। তাতে আওয়ামী লীগের এই যে আজকে যতটুকু সোচ্চার হয়েছে তার গ্রাউন্ডটা এই রাজনীতিবিদরা, এই দলগুলো তৈরি করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ 5ই আগস্টে যেরকমভাবে একটি ফ্যাসিবাদী শক্তিকে বিদায় করেছিল সেই জায়গায় রয়েছে। কাজে আওয়ামী লীগ ফেসবুকে আপনাকে অনেক কিছু বলছে, তাদের দোসররা বাজারে রয়েছে, তাদের অনেক সমর্থক গণমাধ্যমেও রয়েছে। কেউ কেউ টকশোতে এসেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে বয়ান নতুন করে তৈরি করছেন। তাদের হয়তো লেনদেন হয়েছে, তাদের হয়তো যোগসাজশ তৈরি হচ্ছে, কোনোদিন আওয়ামী লীগ আসলে কে নাকি তথ্যমন্ত্রী হবে, কে তথ্য উপমন্ত্রী হবে, এইসব। এগুলো সব হচ্ছে বাস্তবের সাথে অমিল ঘটনা বলি। আজকে আপনি ঢাকা শহরে কি ঘটেছে, পুরো বাংলাদেশে কি ঘটেছে দেখুন। 32 নম্বরের এই ঘটনা না ঘটলেও তো হতো। আপনি ঠিক আওয়ামী লীগের চেহারাটা নেওয়ার চেষ্টা করছেন। আপনার মনে আছে যে আওয়ামী লীগের সময় বিরোধী দলের কোনো কর্মসূচি থাকলে ওবায়দুল কাদের, মায়া, নানক, মির্জা আজম এরা লাইন ধরে চেয়ারে বসতো বিভিন্ন সড়কে। আজকে আমি বিএনপিকে দেখেছি ধানমন্ডিতে ওরকম করে বসে আছে, জামাতকে দেখেছি ওরকম করে বসে আছে। এক্স্যাক্টলি তারা আওয়ামী লীগের যে উগ্র ফ্যাসিবাদী চেহারাটা, তারা তাদের যতটুকু সক্ষমতা তৈরি হয়েছে সেটি দিয়ে সেটি প্রকাশ করার চেষ্টা করছে। দিস ইজ হাউ আওয়ামী লীগ ক্যান কাম ব্যাক টু দ্য নর্মালসি লট ফাস্টার দেন উই থিঙ্ক। আমাদের আরও দ্রুত তারা ফিরে আসার প্রেক্ষাপট এরা তৈরি করে দিচ্ছেন। তাদের অপকর্ম, তাদের অপরাজনীতি, তাদের ভোট পাওয়ার লোভ এবং তাদের ব্যবসা বাণিজ্য দখল করার আনন্দ, সব মিলিয়ে এই প্রেক্ষাপটটি তৈরি হচ্ছে। এবং তারা যতটুকু ক্ষমতাবান হয়েছেন তাতে করে তারা যে অদায়িত্বশীল রাজনীতি করছেন এটিও মানুষ দেখে ফেলছে। যে অফকোর্স আওয়ামী লীগ খারাপ ছিল, হাসিনা খারাপ ছিল, বাট এরা কারা? এরা আসলে নারীদেরকে কতটুকু সম্মান করছে, এরা মানুষকে মাজার ভাঙছে কেন, এরা কেন আপনার মানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে, এই জিনিসগুলো বুঝলে আমার মনে হয় বোঝা শুরু হবে যে তবে আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো নৈতিক জোর তৈরি হয়নি, কোনো সাংগঠনিক জোর নেই। আরেকটা বিষয় আসে যে এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে আমরা জানি সবাই। এখন সেক্ষেত্রে যে কারণে তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সেটির বিচার কাজ সম্পন্ন করা এবং সেদিকে নিয়ে যাওয়া, বিচারহীনভাবে তাদেরকে রেখে দেয়া, এটিকে আসলে আপনি কতটুকু যৌক্তিক? আমি একদমই যৌক্তিক মনে করি না। দেখুন, এইগুলো বাংলাদেশের একটা ফ্যাশন। জামাতে ইসলামীকে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে বা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 72 ঘন্টা আগে, অথচ 12 বছর ধরে এই কথা তারা বলেছে যে মানবতা বিরোধী অপরাধে জামাতকে নিষিদ্ধ করা হবে। এটি রাজনীতির একটা কৌশল বা পুঁজি হিসাবে তারা বলতে থাকেন। আওয়ামী লীগের শোনেন, কাজের কাজ যদি হয়ে থাকে সেটা হচ্ছে তাদের বিচারটি হচ্ছে কিনা, শুধু দলীয় নেতাকর্মীদের না, এই যে যারা গণহত্যায় ছিল, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের বিচারের অগ্রগতি কি? আজকে কি বিএনপি বা জামাতকে রাস্তায় বসে ডেকোরেটরের চেয়ার ভাড়া করে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে? এই দৈন্য রাজনীতি বাংলাদেশ তো 5ই আগস্টে বিদায় করেছে। আপনি দেশে পুলিশ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আওয়ামী লীগ যদি কার্যক্রম নিষিদ্ধ দল, তাকে রাষ্ট্র মোকাবেলা করবে, তাকে পুলিশ সরকার মোকাবেলা করবে। এর জন্য কি জামাতে ইসলামী বা বিএনপির লোককে রাস্তাঘাটে বসে উল্টো তারা কি করছে জানেন? তারা মানুষকে ভীতি সঞ্চার করছে যে আওয়ামী লীগ কিন্তু এলো, ওই জানালা দিয়ে এলো, ওই দরজা দিয়ে এলো। এদের কার্যক্রমের কারণে দেশে আওয়ামী লীগ কিছুটা হলেও গ্রাউন্ড তৈরি করতে পারছে।
এই রাজনীতি বন্ধ হতে হবে। এগুলো কিন্তু শেখ হাসিনার অপরাজনীতি, এবং 15 বছর নির্বাচন ছাড়া আওয়ামী লীগ যেভাবে বিরোধী মতকে দমন করে, গুম খুন করে, আয়নাঘর পাঠিয়ে এগুলোই করার চেষ্টা করেছে। জি। আমার দুঃখ লাগছে যে এই দলগুলো ওখান থেকে শিক্ষা নেয়নি, তারা ঠিক ওই রাজনীতিটা করছে যেটা মানুষ অপছন্দ করেছে। ধন্যবাদ আশরাফ কায়সার। শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আমরা এতক্ষণ যে বিষয়গুলো পেলাম, আসলে অতীতের উদাহরণ টেনেই যে রাজনৈতিক অপকৌশল আমরা সবসময় দেখি, আওয়ামী লীগ ফিরে আসবে এই ভয় দেখিয়ে এখন জনগণের সামনে যে ভীতি উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে সেটি আসলে ঠিক কিনা, কারণ এই জনগণই তো 5ই আগস্টে আওয়ামী লীগকে বিদায় দিয়েছিল। তাহলে আপনাদেরকে কেন এখন জাস্টিফাই করতে হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসছে? এটা কেন জানাতে হচ্ছে জনগণকে, কেন ফেরানোর চেষ্টা করতে হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। এই আলোচনা যাওয়ার আগে আমি একটু আশরাফ কায়সার ভাইয়ের একটু আগের আলোচনার কিছু পয়েন্ট একটু কথা বলতে চাই। ভাই খুব মানে জামাত ইসলামীকে বারবার মানে 71 স্বাধীনতা বিরোধী, তারপর হলো যে নারীর অধিকার বিরোধী, নারীদের ইয়ের বিরোধী এরকম বক্তব্য দিচ্ছেন আর কি, মানে বলতেছেন। তো আসলে আমি দেখি যে কিছু এবং জামাত ইসলামের উত্থান অনেকের কষ্টের কারণ, অনেকে কষ্ট পান, এটা স্বাভাবিক, অনেক কষ্ট পাইতে পারেন যারা ধর্মীয় রাজনীতি বা ধর্মীয় পছন্দ করেন না, বামপন্থা বিশ্বাস করেন, বন্যপন্থা বিশ্বাস করেন, তাদের এরকম কষ্ট হইতে পারে। সবাই যে সব কিছুতে খুশি হবে বা সুখী থাকবে বিষয়টা নাও হইতে পারে। তো এটাকে আমরা ওইভাবে দেখি। আর বিষয় হচ্ছে যে যখন নারীদের উপর নারীদের অধিকার বা নারীদের নিয়ে কথা বলেন, আমরা তো দেখেছি গত নির্বাচনের আগ মুহূর্তে জামাত ইসলামীর নারী নেতৃত্বের উপর, নারী কর্মীদের উপর বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় নাজেহাল হয়েছেন, বিভিন্ন রাস্তাঘাটে তাদেরকে করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। তখন কিন্তু আমরা আশরাফ কায়সার ভাইদেরকে ওরকমভাবে উচ্চকণ্ঠ বা নারীরা যে তারা, কারণ হচ্ছে তারা সেখানে পর্দা করেন, তারা হয়তো বোরকা পরেন, সেটা তারা আসলে প্রকৃত নারী হয়ে উঠতে পারেন নাই। এই জন্য বোরকা পরার নারীদেরকে যখন কোনো জায়গায় নির্যাতন করা হয় বা কোনো জায়গায় হেনস্থা করা হয়, তখন আমরা দেখি না ওনারা যারা নারী অধিকার নিয়ে অনেক বেশি কথা বলেন, তারা তখন তাদেরকে নারী মনে করেন না হয়তো বা, অথবা সে জায়গাতে এটিও একটি পক্ষপাতমূলক বক্তব্য, এটিও একটি অপব্যাখ্যা। এবং কেউ যখন, আমি বলি, কেউ যখন ফ্যাক্ট বেস, কেউ যখন তথ্যভিত্তিক সত্য কিছু বলতে চায়, এগুলোকে তারা তাদের রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করেন। আমরা নারীদের, যে কোনো নারী, সেটি পর্দা করা নারী হোক, পর্দা না করা নারী হোক, তার উপরে আক্রমণকে নিন্দা করেছি। উনি হয়তো আমার গত 17 বছরের বা তারও আগের সময়টা দেখেননি। উনি বেছে বেছে ওনার দলকে নিয়ে কথা বললে ওনাদের অসন্তুষ্টি তৈরি হয়। কিন্তু আমরা অন্যায় করা হয়েছে, বৈষম্য করা হয়েছে, না না অফকোর্স আপনাদের ব্যাপারে আমি বলবোই তো। কিন্তু আমি বলছি যে যখন, যেমন আপনি দেখেন আজকে সাংবাদিকদের উপরে তো জামাত আক্রমণ করেছে, এই কথা বলতে গেলে ওনাদের কষ্ট হচ্ছে যে কেন বিএনপির যে শিরোনামগুলো উনি পড়লেন ওই দিনগুলো তো আপনার অনুষ্ঠানে কিংবা অন্য কোনো অনুষ্ঠানে আমরা ওই সমালোচনাগুলো করেছি। শাহ মোহাম্মদ মাহফুজুল হক, তো আমি সেই কথাটা বলছি যে এই ন্যারেটিভটা সবসময় এইভাবে দাঁড়া করানোটা ঠিক না, মানে একপক্ষীয় আলোচনা করা বা কাউকে মানে আন্ডারমাইন করার জন্য চেষ্টা করা ঠিক না। একটা কথা বলছেন যে একপক্ষীয় দোষারোপ, এই কথাটা বারবার বলছেন, কিন্তু আমাদের কথাটা হচ্ছে যে যখন যে প্রসঙ্গটা আসে, যে ইস্যুটা তৈরি হয়, সেটা নিয়ে তো আমরা কথা বলি। যখন যে ইস্যুটা তৈরি হয়, সব ইস্যু সমানভাবে গুরুত্ব পায় না মিডিয়াতে, সমানভাবে আলোচনা হয় না। সে কথা আমি আপনার মাধ্যমে এই জায়গায় বসে চ্যালেঞ্জ করে বলতেছি। এটা দ্বিতীয় বিষয়, আপনার সংসদে বক্তব্যের বিষয়ে আসছে। সংসদে আমরা এমনও তো সংসদ সদস্য দেখেছি যিনি রিডিং পড়তে পারেন না, রিডিং পড়তে অনেক কষ্ট হয়, বক্তব্য দিতে কষ্ট হয়। তো সেগুলোকে তো আমরা মানে দেখি, সেগুলো তো টাকার পয়সার অপচয় হয়। এবং একজন ব্যক্তি তার বাবা মারা গেছে, অথবা আপনি কি মনে করেন না ওই সময় আমরা কথা বলেছি? না, এই সংসদের কথা বলতেছি। আপনি কি মনে করেন না রিডিং পড়তে পারে না ওই সময় কথা বলেছি? আপনার টেলিভিশন দেখতেন না, টেলিভিশনে আসতেন না? আমি বলছি এই সংসদে বলছি। কার কথা বলছেন আপনি বলতে পারেন? এরপরে সংসদে কোন বিষয়টা নিয়ে বলছেন আপনি বলতে পারেন? এই যে বিএনপি মহিলা নেত্রী, মহিলা সংসদ সদস্য, তিনি গতকালকে আমি দেখলাম যে হচ্ছে যে যখন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, তার একটা লিখে নিয়ে আসছেন, সে লেখাটা পড়তো মানে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে, অনেক জায়গায় ভুল হচ্ছে, উচ্চারণ করতে পারতেছেন না। তো এরকম তো অনেক বিষয় আমরা দেখি। সংসদে মন্ত্রী হয়েছেন, কিন্তু আমরা দেখেছি যে অনেকবার ভুল করছেন, তাকে স্পিকার তাকে সংশোধন করে দিচ্ছে, তার প্রস্তাবনাটা ঠিকমতো উপস্থাপন করতে পারতেছেন না। বক্তব্য আমরা সবাই দেখেছি, আপনিও নিশ্চয়ই দেখেছেন। সেটা নিয়ে কথা হচ্ছে যে তখন কি
আপনি যে মিনিটের হিসাবটা দিয়েছেন কিছুক্ষণ আগে, কত লক্ষ টাকা খরচ হয় সংসদের পার্লামেন্টের একটি বক্তব্যের কারণে, আমার সময়টুকুতে আমি তো পাচ্ছি না ঠিক মতো, আপনি তো তুলছি। অন্যদিকে চলে যাচ্ছে, আমাকে আমার কথাগুলো বলতে দিয়েন। না, আমি আবারও আসছি আপনার কাছে। আমি আপনাকে বলি যে বিএনপি যে 17 বছরে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিকশিত যে নারী সমাজ, তাদের অবস্থাটা রিডিং পড়তে পারে না। প্রধানমন্ত্রী কয়টা টাকা জমিয়েছে তা এদের প্রতি, এই টাকার প্রতি লোভ পড়েছে বিরোধী দলের, এইরকম বক্তব্য রাখে নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে 10 বছর আগে, জন্মের 10 বছর আগে বাবা মারা গেছে, এইরকম অসুস্থ হয়ে কথাবার্তা বলে নাই যে বাবা শহীদ হয়েছে 71 সালে, আমার জন্ম হয়েছে 81 সালে। এত অসুস্থ বিএনপির কোনো নেতা কর্মী হয় না। তো এই জন্য, এবং বিএনপির কখনোই যে নারী কমিশনের বিরুদ্ধে গিয়া একেবারে যে খিস্তি খেউর কাটা হয়েছে, এদেরকে যেসব ভূষণে ভূষিত করা হয়েছে, বিএনপি ওই সমাবেশে যায় নাই। তারপরে হচ্ছে যে এই জন্য আমি বলতেছি, আর জামাত যে বলে আসছে যে না জামাতের এত নারী যে আসলো, আমি শুনি জামাত 5% নারী, 5% নারী নমিনেশন দেয় না, 1%ও দেয় নাই, 0% নমিনেশন দিয়েছে। বলছে উনার আমির বলেছেন যে আমরা এটা ভবিষ্যতে ট্রাই করব, আমরা এখন পারি নাই, আমাদের আমরা একই জিনিসই দেখেছি, খুব বেশি মহিলা নমিনেশন দেখি। বিএনপি 3.77% মহিলা আসনে এই ডাইরেক্ট ইলেকশনে নমিনেশন দিয়েছে। তো সেইখানে জামাতে ইসলাম ওইখানে জাতীয় ঐক্যমত্য কমিশনে বলে আসছে আমরা 5% নমিনেশন দিব, বিএনপি বলে আসছিল 5% দিবে, 5%-এর মধ্যে 3.77% দিয়েছে, বাট জামাত 0%ও দেয় নাই, 1%ও দেয় নাই। শাহ মোহাম্মদ মাহফুজুল হক। জি, মোশাররফ হোসেন ঠাকুর ভাইয়ের কথাই বলি যে উনি তো বিএনপি জামাত কি বলে হচ্ছে যে মহিলা আসন দেয় নাই, কোটা নির্বাচনে দেয় না, মহিলা জামাত ইসলামী যে আজকে দেয় না বিষয়টা কেন, জামাত ইসলামী অতীত ইতিহাসও কখনো দিয়ে নাই। যেহেতু একটা ইসলামিক দল হিসেবে ইসলামিক আইডিওলজির কিছু বিষয় নিয়ে যেহেতু জামাতের আপত্তি আছে, অবজারভেশন আছে, সে জায়গাতে দেয় না। এবং জামাত ইসলামী যখন আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনে বলছেন 5% আমরা একমত হলাম, 5% দিব। হ্যাঁ ভাই, আমি বলি ওই কথাটার উত্তর দিচ্ছি। ঐক্যমত্য কমিশনে 5% দিতে বলছি, দেয় না, এটা নিয়ে আপনারা এত দুঃখ, এত কষ্ট এবং এটা বিভিন্নভাবে উচ্চারণ করেন, কিন্তু সেই ঐক্যমত্য কমিশনে যে সকল বিষয়ে ঐক্যমত্য হয়েছে, যে গণভোট 70% মানুষ দিল, সেই রায়টাকে আপনি মানলেন না, অবজ্ঞা করে সেটাকে আপনি করে দিচ্ছেন, আপনি সেটা বাস্তবায়ন করতেছেন না। আপনি এতগুলো সংস্কারের মধ্যে আপনি কোনোটাকে করতেছেন না, আপনি গুম কমিশন গুম করে দিচ্ছেন, যে নারীদেরকে আক্রমণের সময় বিএনপি কথা বলে নাই, আপনার নারী তো নাই বলছে, আপনার ইস্তিহার এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের যে প্রস্তাবনা দিয়েছেন, সেখানে সংবিধান সংস্কার কমিশনের কথা বলে সেটা আপনি নাই করে দিচ্ছেন। আপনি হচ্ছে যে সংবিধান সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করার কথা বলে সেখানে আপনি সেটাকে আপনি নাই করে দিচ্ছেন, আপনি কোনোটাই মানতেছেন না। আর ওই জামাত আগে নির্মাণে যেটা আপনি গণভোটও হয় নাই, পাশও হয় নাই, সেই সময় ওটা কেন পাশ করেন নাই? আপনি আছে গণভোট, আজকে সনদ বাস্তবায়ন করে দেখান করেন, এরপরে আপনি আগামী নির্বাচন বলেন জামাত দিছে কি দেয় নাই। যখন জুলাই সনদ পাশে হইলো না, মানে বাস্তবায়নে হইলো না, তখন আপনি বলতেছেন যে সেটা দেয় না, এটার জন্য আপনার খুবই জামাতের বিরুদ্ধে আপনার অনেক বড় মোটা দাগে দেখাচ্ছেন। আপনি নারীদের নেতৃত্বের উপর আক্রমণ হয়েছে আশরাফ কায়সার কথা বলেন, আমরা কথা বলি না, আমরা সব সময় কথা বলি, এটাকে আপনি হচ্ছে অবাস্তবায়ন করতেছেন, আপনি মানুষের মতামতকে তোয়াক্কা করতেছেন না। আপনি তো সেটা এই জুলাই সনদ বা রাষ্ট্র কাঠামো সংস্কারের যতগুলো বিষয় ছিল, মৌলিক বিষয়, সবগুলো বিষয় আপনারা নাই করে দিচ্ছেন। সেই হাসিনা খারাপ, শুধু হাসিনা বাদ, আর হাসিনার সব তন্ত্র আপনাদের জন্য ঠিক, কারণ হচ্ছে আপনার ক্ষমতায় থাকতে হবে, এটা তো ঠিক না। আচ্ছা, তো আওয়ামী লীগের এই যে দোসর আওয়ামী লীগ, তাদেরকে বাদ দিয়ে আপনারা বাকি সব বিষয়ে, এখন আমি যে প্রসঙ্গ ধরে আসছিলাম যে কেন এখনো জনগণকে কনভিন্স করতে হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসছে, আমাদেরকে ঠেকাতে হবে, এই প্রসঙ্গটা থেকে সরে গিয়েছিলাম না। আমি বলছি যে এই বিষয়টা আসলে এটা বড় বিষয় না। এটার ক্ষেত্রে আপনি দেখবেন যে আওয়ামী লীগের এই জায়গাটা যাওয়া লাগতো না। আশরাফ কায়সার ভাই একটা কথা বলছেন যে বিচারটা এই আওয়ামী লীগ 5 আগস্টের পতনের পর থেকে আজকে যে পর্যন্ত সময় গেল, সে সময়ের মধ্যে বিচারের যে অগ্রগতি হওয়ার কথা ছিল, সে অগ্রগতিটা হয় নাই। এবং হচ্ছে যে এটা আপনার দেখবেন কালকের পত্রিকাতে সকল অনেকগুলো পত্রিকায় আসছে, এই যে গুম খুনের যে মাস্টার মাইন্ড, এই কি নাম ওনার, সেনাবাহিনীর
তারেক নাম তো বলেছেন, সিদ্দিকী? তারেক জিয়াউল হাসান। জিয়াউল হাসান। এই জিয়াউল হাসান মানে যখন ট্রাইব্যুনালে উঠতেছে, আপনি তার হাঁটা, তার অঙ্গভঙ্গি, তার মুখের বাচনভঙ্গি দেখে আপনাকে মনে হচ্ছে সে আসলে কোনো আসামি। আমরা তো দেখেছি আমাদের গত এই আওয়ামী লীগের সময় আমাদের নেতৃবৃন্দকে, জাতীয় নেতৃবৃন্দ তাদেরকে পর্যন্ত পায়ে হাতে মানে পড়ায়, কড়া পড়ায়, তারপর হচ্ছে যে ইয়েতে উঠেছে। শুধু প্রিভিলেজ পাচ্ছে না, তার কাছে মনে হচ্ছে যে সে হচ্ছে যে বিচার তার হবে না, সে হচ্ছে যে হয়তো বের হয়ে আসতে পারবে। তার মধ্যে যে একটা চিন্তা থাকার কথা বা থাকার কথা, সেরকম কোনো বাচনভঙ্গিতে তার ফুটে ওঠে নাই। এবং তার যে চলাফেরার যে মানে গাম্ভীর্য বা হচ্ছে যে তার উদ্যত্ত, সেটা কি মনে করে আপনার এই জায়গাতে এসে আপনি দেখেন। ওই দিন আমরা দেখলাম যে কোন জায়গায় তার মিছিল করতেছে, মিছিলের মধ্যে পুলিশকে বলতেছে এই আগাবে না, কিন্তু আগাবে না একদম খাইয়ে ফেলুম, গুম মানে শেষ করে করে ফেলুম। এবং পুলিশ দেখতেছি সেখানে আস্তে আস্তে পিছনে উঠে যাচ্ছে। আমরা এই জায়গাতে আমরা আজকে আমাদের কর্মসূচিটা ছিল জামাত ইসলামের এই যে বিজয়নগর কর্মসূচি ছিল, বিষয়টি কিছুক্ষণ আগে আশরাফ কায়সার এনেছিলেন, আমি আবারও বিষয়টা তুলতে চাই। আমি আপনার কাছ থেকে উত্তরটা পাচ্ছি না, আমাকে প্রশ্নটা আরেকবার মনে করিয়ে দিতে হচ্ছে। আমি ওই জায়গায় কারণে আসতেছি 2 বছর আপনারা সেই রাজনীতিবিদরা সেই সততা দেখাতে পারেননি, যে কারণে বারবার মানুষকে দেখাতে হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসছে। আমি সেই জায়গাতে আসতেছি, আওয়ামী লীগ ফিরে আসতেছে, এটা তো আমি বিশ্বাস করি না। এবং ভাইয়ের সাথে আমি একমত, অতীতে কখনো পতিত স্বৈরাচার কখনো ফিরে আসে না। আমাদের অনেকেই কথা বলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ এই হবে সেই হবে, বাংলা অনেক বড় দল। একটা সময় মুসলিম লীগও বাংলাদেশে অনেক বড় দল ছিল, কিন্তু মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে, জনমতের বিরুদ্ধে গিয়ে মুসলিম লীগ টিকতে পারে নাই। তো এরকম অনেক দলই নাৎসিবাদী দল অনেক দলই পৃথিবীতে নাই হয়ে গেছে। তো এই জন্য আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে গত 17 বছরে, গুম খুন থেকে শুরু করে, মানুষ হত্যা থেকে শুরু করে, আপনার হচ্ছে যে এই যতগুলো গণহত্যা তারা করেছে, হেফাজতের গণহত্যা, সেনাবাহিনী থেকে শুরু করে 13ই ফেব্রুয়ারি, এরপর হচ্ছে যে জামাতের নেতৃবৃন্দের উপর যে হত্যা, রাজনৈতিক দলগুলো আসলে তাদের সততা, নিষ্ঠা সেটিকে ধরে রাখতে পেরেছে এবং জনগণের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পেরেছে কিনা, এখানে পরিপূর্ণভাবে সবাই পারে না। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। মানে হচ্ছে যে সীমাবদ্ধতা আছে বা দুর্বলতা আছে। এখন কার কতটুকু দুর্বলতা সেটা মানুষ, জনগণ বিচার করবে। কিন্তু সবাই যে একদম ভুলের ঊর্ধ্বে, সবাই যে একদম সাধু, সেটা এটা না। কারো ত্রুটি আছে, কারো 100, কারো 10, কারো 90। জনগণ প্রতিহত করবে না, পাহারা দিচ্ছে। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে আপনি 17 বছরে এখন যারা আইন শৃঙ্খলা বাহিনী, আজকে আমি মনে করি এখানে দুইটা কারণে সরকার যদি সেনাবাহিনী না নিয়োগ করতো তাহলে হয়তো বিষয়টাকে এত বেশি মানে হাইলাইট করে আলাপ করে নিয়ে আসছে, সেটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি দেখেন এখানে মূলত শুধু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক বিষয়টা এটা না, এখানে আরেকটা বিষয় আছে। আপনি যখনই এর আগে খালেদা জিয়া জোট সরকার যখন ছিল, যখন বিদেশে সফর করেছে, মানে চীন সফর করেছে, সেদিনই কিন্তু বাংলাদেশে আপনার হচ্ছে যে প্রায় 500টা জায়গায় বোমা হামলা হয়েছে এবং জেএমবির নামে হামলাগুলো হয়েছে। এবং দেশটাকে একটা মানে ওখান থেকে প্রধানমন্ত্রী সফর গুটিয়ে চলে আসতে বাধ্য হয়েছে। এবং আপনি শেখ হাসিনা সফরের সময় কিন্তু একই ঘটনা ঘটেছে। এখানে এই প্রধানমন্ত্রীর বিদেশ সফর, বিশেষ করে মালয়েশিয়া এবং বিশেষ করে চীন সফরের পরে ভারতের বিভিন্ন থেকে গোয়েন্দা তথ্য বা যে ভারতের রয়ের বিভিন্ন ইস্যু বাংলাদেশকে একটা অস্থিতিশীল এবং হচ্ছে যে একটা মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য যে উদ্যোগ, সেটাও এখানে একটা আশঙ্কার কারণ ছিল, যেখানে একটা যাতে কোনো কুচক্রী মহল কোনো সুযোগ নিতে না পারে, সেটা একটা ছিল। আর জামাত ইসলামী যে ইস্যুতে করেছে এই বিচারের দাবিতে আজকে সমাবেশ করেছে এবং মিছিল করেছে আওয়ামী লীগের বিচারের দাবিতে। মোশাররফ আহমেদ ঠাকুর, আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি, ছোট করে একটা বিষয় নিয়ে আসতে চাই। আওয়ামী লীগের পতনের পর বিএনপি নেতাদের স্বজনদের বিরুদ্ধেও চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে এবং মুচলেকা দিয়ে পার পেয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির এমপি ছেলেকে চাঁদাবাজির অভিযোগ দিয়ে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া আইনের শাসন কিনা, এই বিষয়ে যদি বলেন আপনি। আমি আপনাকে, মাহফুজ ভাই তো মনে হয় লয়ার, তাই না? লয়ার তো আমাদের সিআরপিসি অ্যান্ড পেনাল কোডে ইভেন ওসিদের জামিন দেওয়ার ক্ষমতা আছে, পেনাল কোডেই আছে, সিআরপিসি তো আছে। তো সেইখানে আমার মনে হয় যে আইনের কোনো ব্যত্যয় হয় নাই। আপনি যে কোশ্চেনটা করেছেন যে তার বিরুদ্ধে অভিযোগ হলে থানার থেকে ছাড়ার বিধান আছে। গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে হত্যা এবং চাঁদাবাজির যে অভিযোগটি এসেছিল, বিএনপির এক সংসদ সদস্যের ছেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা জাতীয় সংসদে আলোচনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী। পরেরটা দেখি না, আমি যেটা বললেন যে নারায়ণগঞ্জের সোনারগাঁর
এই এমপির ছেলে, তাকে গ্রেফতার করা হয়েছিল নারায়ণগঞ্জে। পরে ঢাকা ডিবি অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে তাকে মুচলেকা নিয়ে জামিন দেওয়া হয়েছে যে যখনই ডাকবে পুলিশ তাকে আসতে হবে, আর না হলে সে ফেরার হবে। তো এইটা হচ্ছে কিন্তু সেই যে আইনটা সবার জন্য সমানভাবে প্রয়োগ হয় সেই না। আইনটা সবার জন্য সমান না। এক্স্যাক্টলি আমি সমান বলতেছি নয়। সবার জন্য সমান না। পুলিশ যদি বিশ্বাস করে ওই লোক ডাকলেই আমি আসবে, আচ্ছা। আইসা হাজির হবে, পালাবে না, তাইলে সে তাকে জামিনে ছাড়বে। আর যদি পুলিশ বিশ্বাস না করে তাহলে আদালতে পাঠাবে। পুলিশ কিভাবে বুঝতে পারবে যে তাকে ডাকলেই পাওয়া যাবে আর আরেক দলের লোককে পাওয়া যাবে না? পুলিশের বিশ্বাস, যেহেতু সে বিশ্বাস। সরকারি দল। এক্স্যাক্টলি। মানে অন্ধবিশ্বাস করে না অন্ধবিশ্বাস না। পুলিশ আমাকে আপনাকে আমরা চারজনের থাম্প যেমন এক না, চারজনের সম্বন্ধে প্রত্যেকের বিশ্বাস আলাদা হবে। এই জন্য পুলিশ যদি বিশ্বাস করে যে আশরাফ ভাইকে বা আমাকে বা যে কোনো একজনকে বিশ্বাস করে একই অপরাধে চারজন গেলাম, একই অপরাধ একই সেকশনে, কিন্তু পুলিশ যদি বিশ্বাস করে এই লোককে ছাড়লে আমি ডাকা মাত্র ফেরত আসবে, তাইলে তাকে জামিন দিবে। জিজ্ঞেস করেন উকিল সাহেব আছে আসলে এটা কি আইনের সুষ্ঠু বিচার কিনা এটা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি একেবারে শেষ পর্যায়ে রয়েছে আশরাফ কায়সার। না আমি আপনি বলছি আমাকে আশরাফ কায়সার কাছে যেতে হচ্ছে। শোনেন, আমি আপনাকে বলি, শেষের দিকে আসছে। এর পেছনে উকিল সাহেবরা অনেক কথা বলবে, পেনাল কোড, সিআরপিসি ইত্যাদি ইত্যাদি। এটি মোটেই ঠিক হয়নি। এখানে যেভাবে তাকে গ্রেফতার করা হয়েছিল, মানুষের জানার অধিকার ছিল যে উনি কী ধরনের চাঁদাবাজি, কোন কোন প্রতিষ্ঠানের কাছে চেয়েছেন, কি চাঁদা চেয়েছেন, এগুলোকে কি হলো আপনি ধামাচাপা দিয়ে দিলেন। কোথায় কোন মুচলেকা দিল, এগুলো কোনো ভালো আইনের শাসন না। আরেকটা হচ্ছে এইসব মুচলেকা এইসব কেন রাখা হয় জানেন? যেন মুখ চিনে চিনে আপনি দিতে পারেন কে সরকার দলীয়, কে প্রভাবশালী, কে এলাকার এমপি। এগুলোই হচ্ছে আইনের শাসনের বাজে প্রয়োগগুলো, আইনের শাসনের বাইরের প্রয়োগগুলো। আমার মনে হয় এই কেসে এটার ব্যত্যয় ঘটেছে, এটি একটু জোরদারের সাথে বলা দরকার। আর দ্বিতীয়, আপনাকে আমি বলি, গত 2 বছরে এই যে বাজারে যে রাজনৈতিক দলগুলো এখন আছে তাদেরকে দায় নিতে হবে। আওয়ামী লীগ যদি কোনো কারণে ফিরে আসার প্রেক্ষাপট পেয়ে থাকে, এই দায় তাদের এবং মানে উদাত্ত চিত্তে গ্রহণ করতে হবে। কেননা তাদের কাছে মানুষের যে রাজনীতির প্রত্যাশা ছিল সেটি হয়তো তারা করতে পারেননি। তারা অনেকটা হাসিনার দেখানো ফ্যাসিবাদী কায়দায় তারা বসতে গেছেন। উনি যে বারবার বলছেন যে আজকে ওনারা বিচারের দাবিতে বসেছিলেন, মানে আওয়ামী লীগের কর্মসূচির দিন বা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন রাস্তার মোড়ে চেয়ার নিয়ে বসে ওনারা বিচারের দাবি চেয়েছেন। ওনাদের আর কোনো বেটার কর্মসূচি নাই। গত 2 বছরে ওনারা আর কিছু করতে পারলেন না। কাজেই আমি বলি, আমরা সব পক্ষ মিলে যেটা করছি, আওয়ামী লীগে মানুষের মতামত এখনও সেই পলাতক, ফ্যাসিবাদী, অত্যাচারী, গণতন্ত্র হরণকারী রাজনৈতিক দল। কিন্তু রাজনৈতিক দলের চক্করে পড়ে আওয়ামী লীগ এক ধরনের লেজিটিমেসি পাচ্ছে এবং তার তো সারা দেশে অনেক ভক্ত, সমর্থক, বেনিফিশিয়ারি, যাদেরকে তারা ব্যাংক খুলে দিয়েছিল তারা আছেন। এরা এই সবাই মিলে একটা নেক্সাস তৈরি করা হচ্ছে। আর ওনারা নিজেদের সুরাজনীতি দিয়ে পার না পেয়ে আওয়ামী লীগ ফিরে আসছে এরকম একটা জুজুর ভয় দেখিয়ে মানুষকে তাদেরকে বেছে নিতে বাধ্য করতে চাচ্ছে। ধন্যবাদ আশরাফ কায়সার, ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর এবং ধন্যবাদ শাহ মোহাম্মদ মাহফুজুল হক, 3 জনকে কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।